হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনা আমলাতন্ত্র, গণতন্ত্রের ধারণা এবং রোমান প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চীনা রাষ্ট্রের আমলাতান্ত্রিক প্রকৃতি গভীরভাবে আমলাতন্ত্রের ভূমিকা নিয়ে চিন্তা করানোর উৎসাহ জুগিয়েছিল। জনসেবা ব্যাপকভাবে আত্মবিকাশের সর্বোচ্চ পথ হিসেবে বিবেচিত হতো। কনফুসীয়রা ন্যায়পরায়ণ সরকার পরিচালনার পক্ষে মত দিতেন। এটি বৃহত্তর সমাজের ন্যায়পরায়ণতাকে উৎসাহিত করত। তাওবাদী দার্শনিকরা ছিলেন একটি ব্যতিক্রম। তারা জনজীবনের দুর্নীতি ও সংঘাতের প্রতি প্রতিক্রিয়ায় মানবিক উদ্বেগ থেকে সরে যাওয়ার পরামর্শ দিতেন। যদিও কেউ কেউ শাসকদের তাওয়ের সাথে সামঞ্জস্য রেখে শাসন করার পরামর্শ দিতেন। কনফুসীয়রা ন্যায় বিচার, যা অন্যান্য জায়গার মতোই প্রধানত পক্ষপাতিনতা বোঝাত ও সদিচ্ছার পাশাপাশি লি অনুসরণের পরামর্শ দিতেন, যা ছিল কিছু প্রথার একটি সমষ্টি, মধ্যে পূর্বপুরুষ পূজা অন্তর্ভুক্ত ছিল, এবং সময়ের সাথে সাথে এতে যুক্ত হয় শাসক কিভাবে উপদেষ্টাদের সাথে যোগাযোগ করবে এবং কিভাবে আমলাতন্ত্র পরিচালনা করবে। এখানে আমরা দেখতে পাই সাংস্কৃতিক প্রথা কিভাবে সুশৃঙ্খল যোগাযোগকে উৎসাহিত করতে পারে তা স্বীকৃত হয়। লিগালিস্টরা জবাব দেন যে সাধারণ জনগণ ছোটখাটো অপরাধের জন্য কঠোর শাস্তি পেলেই ভালো আচরণ করবে। লিগালিস্টরা ক্ষমতাবানদেরও শাস্তির পক্ষে মত দেন। চীনের ইতিহাসবিদ সিমা কিয়েন, যিনি ৮৬ খ্রিস্টপূর্বে মারা যান, সম্রাটের সাথে প্রকাশ্যে দ্বিমত পোষণ করার জন্য খোঁজা হন। আত্মহত্যা না করে তিনি নিজের কাজ শেষ করতে চেয়েছিলেন, যা এখনও প্রাচীন চীনা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস। বল প্রয়োগের উপর নির্ভর করায় লিগালিস্টরা জন আলোচনার প্রতি খুব একটা মূল্য দিতেন না। রাষ্ট্রকে যা প্রয়োজন মনে হতো তাই করা উচিত বলে তারা মনে করতেন। তারা মনে করতেন যে কনফুসীয় নৈতিকতার প্রতি উৎসাহ ব্যর্থ হয়েছে। তারা উদ্বিগ্ন ছিলেন যে কনফুসীয় আহ্বান যতই চলত ততই জনসংখ্যা চাপ বাড়ার ফলে তা কম কার্যকর হয়ে পড়ছিল। ক্ষুধার্ত জনগণকে ভালো হতে বাধ্য করতে হবে। তারা এমন একটি ব্যবস্থা প্রস্তাব করেন যা কিন রাজবংশ গ্রহণ করে, যেখানে ৫টি পরিবারের একটি দল কোনো অন্যায় রিপোর্ট না করলে যৌথভাবে শাস্তি পাবে। প্রথম কিন রাজবংশ পরামর্শ অনুযায়ী অনেক প্রাচীন গ্রন্থ ধ্বংস করেন, যেগুলো কর্তৃত্ববাদ বিরোধী মত প্রকাশ করত। লক্ষ্য করুন যে লিগালিস্টরাও জনকল্যাণের পক্ষেই ছিলেন। তারা কেবল মনে করতেন যে জনসাধারণ বোঝে না যে স্থিতিশীলতার জন্য আনুগত্য প্রয়োজন। লিগালিস্ট, তাওবাদী ও কনফুসীয় নীতিমালাগুলোকে একত্রিত করে একটি আদর্শ জ্ঞানী শাসকের ধারণা তুলে ধরা হয়েছিল, যিনি প্রধানত নিষ্ক্রিয় থাকবেন এবং উপদেষ্টারা সেরা সিদ্ধান্ত নেবেন। এটি দুর্বল শাসক সমস্যার একটি সমাধান সরবরাহ করেছিল, তবে এমন একটি সমাধান যা এমনকি দুর্বল শাসকদেরও ভালো উপদেষ্টা থাকার উপর নির্ভরশীল ছিল। গণতন্ত্রের পক্ষে যারা যুক্তি দিতেন তারা বলতেন যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত সেই সব বিতর্ক থেকে আসে যেখানে সর্বোচ্চ পরিসরের মতামত উঠে আসে। এই স্বাধীনতা, যা ক্লাসিক্যাল যুগে অস্বাভাবিক ছিল, তা অ্যাথেন্সের চিন্তাবিদদের আকৃষ্ট করেছিল। তাদের মধ্যে ম্যাসিডন থেকে আগত অ্যারিস্টটলও ছিলেন। এখানে লক্ষ্য করা যেতে পারে যে দার্শনিকরা গণতান্ত্রিক শাসনের জন্য অপর্যাপ্ত মতামত এবং একে অপরের প্রতি শ্রদ্ধা দুটো বিষয়কেই অপরিহার্য বলে মনে করতেন। সোফোক্লিস এবং ইউরোপিডিসের নাটকগুলি প্রতিযোগী যুক্তির মধ্যে নির্বাচন করার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছিল। অ্যাসকাইলাসের নাটক হিউম্যানিটিস অপরাধ বিচার করার জন্য একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্তকে উদযাপন এবং ন্যায়সঙ্গত করেছিল। নাটকটি ঈশ্বরী হস্তক্ষেপের আহ্বান জানায়, যা আশা করা হয় আগের প্রতিশোধমূলক আদর্শকে প্রতিস্থাপন করবে। অ্যাথেন্সের গণতন্ত্রকে সমর্থন করতে শিক্ষা ও সাক্ষরতা গুরুত্বপূর্ণ ছিল। তবুও কারা, কিভাবে এবং কি পড়াবে তা নিয়ে তীব্র বিতর্ক ছিল। সোফিস্টরা যেমন প্রোটাগোরাস শিক্ষার মূল্যের জন্য প্রথমবারের মতো টিউশন নেওয়া শুরু করেছিলেন, কনফুসীয় চিন্তাবিদরা সেটিকে অসন্তুষ্টির সাথে দেখেছিলেন। প্লেটো তার গণতন্ত্রে একদল জ্ঞানী এলিটদের মাধ্যমে শিক্ষা দেওয়ার পক্ষে ছিলেন। তিনি মনে করতেন যে রাষ্ট্রের উদ্দেশ্য ছিল মানুষদের বিভিন্ন দক্ষতা ও ইচ্ছা অনুযায়ী বিশেষীকরণ ও পারস্পরিক ক্রিয়া সম্ভব করা। রোমান প্রজাতন্ত্রে গণতান্ত্রিক শাসনের উপাদান ছিল। রোমান সেনেট একটি এলিট প্রতিষ্ঠান ছিল, যা প্রাক্তন ম্যাজিস্ট্রেটদের এবং তাদের উত্তরাধিকারীদের নিয়ে গঠিত ছিল। এটি অধিকাংশ আইন তৈরি করত, কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত পরিষদগুলো এই আইনগুলো অনুমোদন ও নির্বাচিত ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করত।
বাইরের লোকদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হতে এবং সেনেটে প্রবেশ করার অনুমতি ছিল। ইতিহাসবিদরা দীর্ঘকাল ধরে মনে করতেন যে সেনেট জনপ্রতিনিধি পরিষদগুলোর ওপর প্রভাব ফেলত, তবে এখন মনে করা হয় যে ওই পরিষদগুলো প্রকৃতপক্ষে শক্তিশালী ছিল। রোমান প্রজাতন্ত্র তখন একটি অ্যারিস্টোক্রেসি এবং গণতন্ত্রের সংমিশ্রণ ছিল। সেনেটের মধ্যে 2টি কনসুল নিযুক্ত করা হতো এবং প্রতি বছর পরিবর্তিত হতো, যাতে নেতৃত্বের সুবিধা পাওয়া যেত কিন্তু কোনো একক ব্যক্তির ক্ষমতাকে সীমিত রাখা যেত। রোমান প্রজাতন্ত্র ছিল গ্রিক চিন্তার একটি প্রতিষ্ঠানগত প্রকাশ, যেখানে দক্ষ শাসন এবং সাধারণ কল্যাণের অনুসন্ধান ছিল। এখানে উল্লেখযোগ্য যে রোমান প্রজাতন্ত্রের সময় রাজনৈতিক দর্শন খুব কম ছিল, তবে যা ছিল তা বেশিরভাগই সরকারের নৈতিকতার গুরুত্ব এবং ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করত। সিসেরো, যিনি রোমান রাজনৈতিক দর্শনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ, একটি স্বেচ্ছাসেবক রাষ্ট্রতত্ত্ব উপস্থাপন করেছিলেন, যা বলতো যে মানুষরা রোমান রাষ্ট্রের সদস্য ছিল কারণ তারা রোমান প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ইচ্ছাই এটি বেছে নিয়েছিল।